রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রীদের প্রথম কর্মদিবস যথাসময়ে হবে স্থানীয় নির্বাচন জানালেন ডক্টর মঈন খান। গণতন্ত্রের জন্য গণমাধ্যমের ভূমিকা চাইলেন আন্দালিব পার্থ। নৌ ও বিমান বাহিনীর সদস্যদের নিষ্ঠার সততায় দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর। জানালেন পদোন্নতিতে রাজনৈতিক বা ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয়। আওয়ামী লীগের পথেই হাঁটছে বর্তমান সরকার, অভিযোগ বিরোধী দলীয় নেতার। বললেন সরকারকে ফ্যাসিবাদী পথে হাঁটতে দেবে না জনগণ। মাদক সেবনে বাধা দেয় রংপুরের ছেলে মেয়ে সহ শিক্ষক দম্পতিকে হত্যা। ছড়ানো ছিটানো লাশ উদ্ধার, 2 মাদক সেবী গ্রেফতার। বাংলাদেশে আসা সকল রোহিঙ্গার তথ্য দ্রুত যাচাই করে প্রত্যাবাসনের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। সংকট মোকাবেলায় দেশবাসীকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান আইনমন্ত্রীর। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ও শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রীতি অনুযায়ী তাকে অভিবাদন এবং গার্ড অফ অনার দেয়া হয়। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নতুন এই রাষ্ট্রপতি রবিবার সকালে ছেড়ে গেছেন হেয়ার রোডের ৩৫ নম্বর বাসা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এই বাসায় উঠেছিলেন মির্জা ফখরুল। তার নতুন ঠিকানা এখন বঙ্গভবন। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। অবশেষে হেয়ার রোডের ৩৫ নম্বর বাংলোটি ছেড়ে গেলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:30টায় এই বাংলো ছাড়েন তিনি। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন ঠিকানা এখন বঙ্গভবন। বেলা 11টার দিকে বঙ্গভবনে পৌঁছানোর পর নির্ধারিত প্রটোকল অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয়। এরপর গার্ড অফ অনারের আনুষ্ঠানিকতা। রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হয় রবিবার থেকে। আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়। পরদিন শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তার রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। এর আগে 20 আগস্ট জাতীয় সংসদে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পান 88 ভোট। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সাংবিধানিক প্রক্রিয়া মেনে যথাসময়ে দেশে স্থানীয় সরকার নির্বাচন হবে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। 2008 থেকে 2024 সাল পর্যন্ত কোনো নির্বাচনেই জনগণের অধিকার প্রতিফলিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দায়িত্ব বুঝে নিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান জানান, গত 17 বছর সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হয়নি। বলেন, জুলাই অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। দায়িত্ব নিয়ে 6 মাসের মাথায় মন্ত্রণালয় পুনর্বিন্যাস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার শপথ নেয়ার পর রবিবার মন্ত্রণালয়ে প্রথম অফিস করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মন্ত্রণালয়ে গিয়ে কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। বলেন, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে, দুর্নীতি অনিয়মের সাথে কোনো আপোষ করা হবে না। 8, 14 এবং 18 এবং 24 এই 4টি নির্বাচন আসলে সেটা জনগণের ইচ্ছা প্রতিফলিত করে নাই। আমরা সৌভাগ্যবান যে 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি হিসেবে আমরা আজকে আপনাদের সামনে। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা।
সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নতুন মন্ত্রী আন্দালিব রহমান। তিনি বলেন, সরকারের সকল কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছাতে হবে। সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের স্তম্ভ বলেও উল্লেখ করেন। আমরা যতগুলি খবর পেয়েছি, আমরা যা যা খবর পেয়েছি সরকারের বা সবকিছু যে ওয়ে দে ফেইলড ওই সময় আর কি, বা যে অ্যাট্রসিটি বা যে অত্যাচার বা যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। তো সুতরাং আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবেও সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই। এদিকে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ মন্ত্রণালয়ে যান বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি আশ্বস্ত করেন, যাত্রী হয়রানি বন্ধ করে বিমানকে আরও আধুনিক ও সেবামুখী করা হবে। মধ্যপ্রাচ্যের ফ্লাইট আমরা অনেক বাড়াতে চাই। আমরা যতদূর সম্ভব বিমানের সক্ষমতা অনুযায়ী আমরা লিজগুলি করব। যত প্লেন লিজ করতে পারবো তত ফ্লাইট বাড়িয়ে দেব, কারণ বাংলাদেশের ফ্লাইট বাংলাদেশের মানুষগুলি কিন্তু সম্পূর্ণ ইউজ করতে পারছে না। এদিকে জনগণকে দেয়া বর্তমান সরকারের প্রতিশ্রুতি সবাইকে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী শাচিং প্রু। বৃহত্তর পার্বত্য অঞ্চলে আমরা যেটা আজকে দীর্ঘ আফটার স্বাধীনতা প্রাপ্তির থেকে যে সমস্ত আনরেস্ট সিচুয়েশনের পরে বর্তমানে এ অবস্থায় এসেছি, সেটা জন্য সম্মিলিত প্রচেষ্টা, সম্মিলিত উদ্যোগ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আলেম ওলামা সহ সব ধরনের মানুষের কাছে ধর্মীয় মূল্যবোধ নিয়ে কাজ করার প্রত্যাশার কথা জানান নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। শুধু ইসলাম ধর্ম না, অন্যান্য ধর্মাবলম্বীরও যারা নেতৃবৃন্দ আছেন এবং যারা আপনার ধর্মীয় গুরু আছেন, তাদের কাছে আসলে যাওয়াটা আমারই জিম্মেদারি। তো সেই হিসাবে যখনই ওনারা আমারই যাওয়া দরকার, সেই যাওয়াটা হয়তো আরো আগে গেলে ভালো হতো। এই টুকটাক যেগুলো কনফিউশন থাকে সেটা দূর হয়ে যেত। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয়, পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও দায়িত্ব পালনের সক্ষমতাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করে তিনি এই নির্দেশ দেন। এই পর্ষদে নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনা করা হবে। অনুষ্ঠানের শুরুতে নৌবাহিনীর প্রধান খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় নৌ ও বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরে বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানা সংকটের মধ্যেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে সরকার কাজ করছে। রবিবার সকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান রুহুল কবির রিজভী। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এই সময় উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে রিজভী বলেন, যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দেশের গ্যাস সরবরাহে। সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের মাধ্যমেও জনগণের কাছে সরকার দায়বদ্ধ থাকবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এই যে জ্বালানি সংকট যেটি হয়েছিল সেটি যে সরকারের কারণে নয়, সেটি দেশবাসী দেখেছে, আপনারাও দেখেছেন। তো যাই হোক, এর মধ্যেও চক্রান্ত যে নেই তা না, চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, কিন্তু সেগুলোকে আইডেন্টিফাই করে সেই চক্রান্তগুলোকে প্রতিহত করে এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। আমরা আশা করব এই ধারা অব্যাহত থাকবে এবং প্রতিটি ক্ষেত্রে সরকার যে কাজগুলি করছেন তার জবাবদিহিতা থাকবে। 15 বছর আওয়ামী লীগ সরকার যে পথে হেঁটেছে
বর্তমান সরকারও সেই পথেই হাঁটছে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণ সরকারকে ফ্যাসিবাদী পথে হাঁটতে দেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত সেমিনারে একথা বলেন ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, বিশেষ একটি দেশকে খুশি করতে জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ অনেক কিছুই সরিয়ে ফেলা হয়েছে। ফেলানি সহ অনেক ভুক্তভোগী স্মৃতি বাদ দিয়ে নির্দিষ্ট একটি দলের স্মৃতি সংরক্ষণ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডকে ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেন জামাতের আমির। সেমিনারে অন্য বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের সবচেয়ে বেশি সুবিধাভোগী বিএনপি ক্ষমতা নেয়ার পর থেকেই সুর পরিবর্তন করেছে। জনগণের রায়ের বিরুদ্ধেও দলটি অবস্থান নিয়েছে বলেও তাদের অভিযোগ। রাষ্ট্রের উৎপত্তির পিছনে নিয়ামক ভূমিকা অতীতে রাষ্ট্রবিজ্ঞানী আমরা দেখতে পাচ্ছি 15 বছরের ফেসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফেসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। এদিকে বিরোধী দলীয় নেতারা সরকারি বাসভবনে সন্ধ্যায় অনুষ্ঠিত হলো 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ 11 দলীয় ঐক্যের অন্যান্য নেতারা। বৈঠক শেষে দেশের চলমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে ব্রিফিং দেন নাহিদ ইসলাম। মাদক সেবনে বাধা দেয়ায় রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যা করেছে মাদকাসক্তরা। হত্যার পর সেই বাড়িতে গোসল সেরে ফ্রিজ থেকে বের করে খাবারও খেয়েছে খুনিরা। রংপুরের কামাল কাচনা মাছুয়া পাড়া থেকে 4 লাশ উদ্ধারের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে পুলিশ। এরই মধ্যে জড়িত 2 জনকে গ্রেফতারও করা হয়েছে। শাহনুয়াজ জনির ক্যামেরায় জুয়েল আহমেদের রিপোর্ট। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ পরিবারের 4 জনের মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে তা জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। প্রবেশ করে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মুগ্ধ দাস ও সিদ্ধার্থকে। তারা সম্পর্কে মামাতো ভাই। আমার দুলা ভাইয়ের লাশ ছাদে ছিল। আমার ভাগনা 12 বছর বয়স, ক্লাস 5-এ পড়ে ও জেলা স্কুলে। ওর লাশ ছিল খাটের নিচে, ও পালাইছে ভয়ে, ওকেও ছাড়ে নাই। কমিশনার জানান, বৃহস্পতিবার রাতে শিক্ষক পরিবারের সদস্যদের হত্যা করা হয়। ওই 2 জন ছাদে বসে ইয়াবা সেবন করছিল। এ সময় শব্দ পেয়ে ছাদে ওঠেন গণপতি চক্রবর্তী। সেখানে তাকে হত্যা করা হয়। ধস্তাধস্তির শব্দ পেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যান তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী। তাকে সিঁড়িতেই হত্যা করা হয়। পরে ওই দম্পতির মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী ঘর থেকে বেরুলে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করে মাদকাসক্তরা। অনধিকার প্রবেশ করে ওনার বাসায় তারা মাদক সেবন করতেছিল বা আড্ডা দিচ্ছিল। আড্ডার পরে মাদক সেবনও করতেছিল। গণপতি স্যার এটা বাধা দেওয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে তারা ওনাকে খুন করে। তারা যারা খুনি, এই খুনি মুগ্ধ এবং সিদ্ধার্থ, এরা গণপতি স্যারকে স্যার বলতেন। গণপতি স্যারের নিহত স্ত্রীকে কাকি ডাকতেন। আর মেয়েটার ব্যাপারে কথা হয়েছে, তার সাথে খুব একটা কথা হতো না। ছোট বাচ্চাটাকে তারা প্রিয়ম নামে ডাকতো এবং খেলাধুলা করতো তাদের ছোট ভাইদের সাথে। এরা সবাই একই এলাকার। পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার শঙ্কায় ওই দম্পতি ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়মকেও শ্বাসরোধে হত্যা করে মুগ্ধ ও সিদ্ধার্থ। এরকম একটি সপরিবারের হত্যাকাণ্ড আমাদের রংপুরের আইন শৃঙ্খলার দিকে মানুষের নজর দিয়েছে যে কেউ আমরা আর নিরাপদ নই। তাদের পরিবারটাই মাটির মানুষ, তো এই মানুষের যে এরকম হবে এটা তারা মানে নেওয়ার মতো না। রংপুর তো শান্তির শহর, আমরা শান্তিটাকে দেখতে চাই। প্রকৃত যারা দুর্ঘটনা ঘটিয়েছে এদেরকে উদ্ধার করতে পারলে পরে, বের করতে পারলে পরে মনে একটা শান্তি আসবে, নাহলে আমরা শান্তির মধ্যে বসবাস করতে। এই ঘটনায় উদ্বিগ্ন ক্ষুব্ধ স্থানীয়রা বলছেন, নিথর দেহগুলো শুধু একটি হত্যাযজ্ঞ নয়, সমাজের জন্য এক কঠিন সতর্কবার্তা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।
রোহিঙ্গা প্রত্যাবাসনের যাচাই প্রক্রিয়ায় বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে জন্ম নেওয়া শিশুদেরকেও অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আন্তর্জাতিক এবং বহুপক্ষীয় প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ রোহিঙ্গাদের সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও জানান তিনি। এ ব্যাপারে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছে বলে জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রোহিঙ্গাদের বাংলাদেশে আসার 10 বছর পূর্তি নিয়ে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব এবং অক্সফাম। এতে বক্তারা বলেন, 1 দশক পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হওয়া হতাশাজনক। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বাড়ছে সামাজিক অস্থিরতা ও অপরাধ, দিন দিন কমছে দাতা গোষ্ঠীর সহায়তার পরিমাণ। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশে অবস্থান যেন কোনোভাবেই আর না বাড়ে, এজন্য বাংলাদেশ সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানান তিনি। বাংলাদেশ যে সমস্যা তৈরি করেনি সেটা কেন বয়ে বেড়াবে? আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু বোঝা শেয়ার করলে হবে না, দায়িত্বও নিতে হবে। নিরাপদ প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরতে হবে, কিন্তু আমরা চাই সেই ফেরাটা নিরাপদ, সম্মানজনক ও স্থায়ী হোক। রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন। সংকট সমাধানে শুধু বাংলাদেশ মিয়ানমার দ্বিপক্ষীয় নয়, বহুপাক্ষিক উদ্যোগ জরুরি। বক্তারা বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, এ নিয়ে ভুল তথ্য প্রচারে সাবধান থাকতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনের যাচাই প্রক্রিয়ায় বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেওয়া শিশুদেরও অন্তর্ভুক্ত করতে হবে। একটি বিশ্বাসযোগ্য যাচাই প্রক্রিয়া দুদেশের মধ্যে আস্থা তৈরির জন্য গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে দ্বিপক্ষীয় চেষ্টা, জাতিসংঘের মাধ্যমে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগের চেষ্টা অব্যাহত রাখতে হবে। রোহিঙ্গা সংকট সমাধানে বক্তারা চীন সহ প্রতিবেশী দেশগুলোর সহায়তারও গুরুত্ব তুলে ধরেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সংকট মোকাবেলায় সবার আগে দেশের মানুষকে এক কাতারে দাঁড়াতে হবে, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যখন দেখবে বাংলাদেশের মানুষ এক জায়গায় দাঁড়িয়ে সমস্যার সমাধান খুঁজছেন, তখন তারাও ইতিবাচক ভূমিকা রাখবে। রবিবার জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গা সংকট সমাধান বিষয়ক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকটকে শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হিসেবে না দেখে মানবিক ও মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়, তবে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিকভাবে তারা মিয়ানমারের রাখাইন অঞ্চলের জনগোষ্ঠী। তাদের মানবাধিকার নিশ্চিত করে নিজ মাতৃভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। আইনমন্ত্রী জানান, এই সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি জাতীয় কমিটি গঠন করেছেন। সেই কমিটি দেশ বিদেশের বিশ্লেষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। দেশের রাজনৈতিক দলগুলো এক প্ল্যাটফর্মে দাঁড়ালে সমস্যার দ্রুত সমাধান সম্ভব বলেও মনে করেন আইনমন্ত্রী। আন্তর্জাতিক আইনকে মাথায় রেখে, মানবাধিকার আইনকে মাথায় রেখে আপনারা আমাদের জনগোষ্ঠীকে, আমাদের জনগণকে, বাংলাদেশের মানুষকে, বাংলা ভাষাভাষী মানুষকে, বাংলাদেশের ভূখণ্ডের মানুষকে এক কাতারে দাঁড় করান, পাবলিক অপিনিয়ন মোল্ড করার জন্য। যে আমাদের সরকার রোহিঙ্গা ইস্যুতে যে পদক্ষেপ নিতে চায় আন্তর্জাতিকভাবে, সেই পদক্ষেপের পিছনে বাংলাদেশের আপামর জনতার সমর্থন আছে। আপনারা যদি এই পাবলিক অপিনিয়নের পিছনে মোল্ড করেন, আপনারা যদি এর সাথে থাকেন, আমরা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সরকার যেভাবে রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে সমাধান করেছিলেন, সেই পথটা সুগম হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে বিপুল জনশক্তির চাহিদা রয়েছে। প্রয়োজনীয় ভাষা ও কাজের দক্ষতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। রাজধানীর সোভানবাগের ড্যাফোডিল প্লাজায় দক্ষ ও উৎপাদনশীল বাংলাদেশের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ বিষয়ক জাতীয় সংলাপে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বিগত সময় সঠিক পরিকল্পনা না থাকায় বর্তমানে পলিটেকনিক ইনস্টিটিউট সহ এসএসসি ভোকেশনালগুলোতে কেউ ভর্তি হতে চায় না। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব সম্পদ উন্নয়নে বাজেট দিয়েছেন, সে অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে। অতীতে যে শিক্ষা কারিকুলাম ছিল তা অচল ছিল বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। আমাদের কারিকুলাম আমি নিজেই বুঝি না যে এই কারিকুলাম কিভাবে চলে, এটা অবসলেট হয়ে গিয়েছে।
এটাকে এই গভর্নমেন্ট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়েছেন। মানব সম্পদ উন্নয়ন করতে হবে, উনি বাজেট দিয়েছেন, আমরা টাকা পাচ্ছি। বিগত গভর্নমেন্ট 1.39 জিডিপির বাজেটে পেত, তার মধ্যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, আইসিটি মিনিস্ট্রি একসাথে জয়েন করে এই বাজেট দেওয়া হতো, শুভঙ্করে ফাঁকি। এবার আর শুভঙ্করে ফাঁকি নয়। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, নওগাঁ সদর হাসপাতালে সরকারি স্যালাইন মজুদ থাকা সত্ত্বেও রোগীকে দেয়া হচ্ছিল না। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। সকালে নওগাঁ সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব অনিয়ম পান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ফার্মেসি, রান্নাঘর ও শৌচাগার পরিদর্শন করেন, কথা বলেন রোগী ও রোগী স্বজনদের সাথে। হাসপাতালে মজুদ সত্ত্বেও রোগীকে স্যালাইন না দেওয়ার অভিযোগ পান স্বাস্থ্যমন্ত্রী। সরকারি স্যালাইন মজুদ থাকলেও বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীদের। এছাড়াও ডাক্তার দিন মোহাম্মদ সোহেল নামের একজন চিকিৎসক অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত 17 বছর ব্যাঙের ছাতার মতো প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল গড়ে উঠেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কাগজপত্রবিহীন প্রতিষ্ঠান বন্ধ করা শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যেই দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে 50টি ও জেলা সদর হাসপাতালে 10টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে বলে জানান তিনি। বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল 25 অক্টোবর। রবিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেয়। পরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমে সরাসরি জড়িত ছিলেন বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান। তিনি বলেন, ট্রাইব্যুনালে জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে সাইফুর রহমানকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে রাষ্ট্রপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর আবেদন করলে ট্রাইব্যুনালে তা গৃহীত হয়। এর আগে সকাল 9টার দিকে সাইফুর রহমানকে আদালতে হাজির করা হয়। গত 9 আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট 1-এর অতিরিক্ত পরিচালক সাদিয়া খান। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান, উপমহাব্যবস্থাপক ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশন প্রধান মোহাম্মদ রবিউল আলম, উপমহাব্যবস্থাপক ও কার্ড বিজনেস ডিভিশনের প্রধান NM ফিরোজ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং এক দেশ এক কিউআর লেনদেন বাংলা কিউআর বাস্তবায়নের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ঢাকা মেডিকেলের রোগী ও স্বজনদের আর্থিক লেনদেন আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে চালু হলো এই সেবা। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যোগ দেওয়া যে কোনো দেশকে শত্রু হিসেবে গণ্য করার হুমকি দিয়েছে ইরান। প্রতিশোধ নিতে ওই দেশগুলোর স্বার্থে আঘাত হানা হবে। শনিবার এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রে শুরু করা অর্থনৈতিক যুদ্ধে যোগ না দিতে সব দেশকে আহ্বান জানান মোহসেন রেজাই। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন এই যুদ্ধে ইরানের হাতে এখনও অনেক কৌশল রয়েছে বলেও দাবি করেন। ফলে সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের এই অপচেষ্টা থেকে নিজেদের সরিয়ে নিতে রাজি না হলে ইরান তাদের স্বার্থেও আঘাত করবে বলে সতর্ক করেন। এদিকে ইরানের অর্থনীতিকে একঘরে করে দেওয়ার অভিযানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের আহ্বানের সমালোচনা করেছে তেহরানের মিত্র চীন। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের সমস্যার কোনো সমাধান করবে না বলেও মনে করছে বেইজিং। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।